টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে ইমিগ্রেশন নিয়ে নানান প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আমরা নিজেকেই করি কিন্তু নিজে উত্তর পাই না। সেই ধরনের অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের আজকের আলোচনার মূল বিষয় হতে যাচ্ছে, সেটি হচ্ছে 6 মাস নয়, ভিজিট ভিসায় মাত্র 15 দিনের স্টে পারমিট, আমেরিকায় এই ভিজিটারদের নতুন বাস্তবতা। এই বিষয়টি আজকে আমাদের মূল আলোচনা। তার বাইরে তো আরও যে কথা বললাম, সেই ধরনের দৈনন্দিন জীবনের নানান প্রশ্ন রয়ে গেছে, সেগুলো তো আমরা আলোচনা করবই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের এই বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। রানা ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমাদের দৈনন্দিন জীবনের অনেকগুলো সমস্যা, যেগুলো আমরা না পারি বলতে, না পারি সমাধান করতে, এই সমস্ত বিষয়গুলো আজকে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। কারণ প্রতিনিয়তই এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন এবং আপনার কাছেও অনেক মানুষ জিজ্ঞাসা করে। সুতরাং এই ছোট ব্যক্তি পর্যায়ে না রেখে আমরা আমাদের টেলিভিশনের স্ক্রিন বা পর্দার মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলি বিস্তারিতভাবে ছড়িয়ে দিতে চাই, যাতে আমাদের কমিউনিটি সকলেই উপকৃত হতে পারে। তো এই বিষয়টি আলোচনা করার আগে একটু বিষয়ের বাস্তবতা সম্পর্কে দর্শকদের সঙ্গে কথা বলে নিই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়টি হয়তো আপনার আশেপাশের কারো মুখে ইতোমধ্যেই শুনেছেন অথবা আপনি নিজেও এর সাক্ষী হয়েছেন। বিশেষ করে যারা আমেরিকায় বসবাস করছেন তাদের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে আমেরিকা ভ্রমণের পরিকল্পনা করা লাখ লাখ মানুষকে সম্প্রতি বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে। সম্প্রতি আমেরিকায় প্রবেশ করা অনেক B2 ভিজিট ভিসাধারী যাত্রী, যারা হয়তো চিকিৎসা বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসছেন কিংবা ঘুরতে আসছেন, তাদের এয়ারপোর্টে এক অবাক করা বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। আগে যেখানে ইমিগ্রেশন অফিসার পাসপোর্টে 6 মাসের স্টে পারমিট দিয়ে দিতেন, এখন সেই একই জায়গায় অনেকে পাচ্ছেন মাত্র 15 দিন, কেউ 30 দিন বা কখনো কখনো 45 দিনের স্টে পারমিটের সিল দেয়া হচ্ছে পাসপোর্টে। আর পাসপোর্টে সেটে দেয়া সেই তারিখ আর সিলটি যেন নীরবে বদলে যাচ্ছে বহু বছরের এক প্রচলিত বাস্তবতা। এতেই শেষ নয়, সেই সিলের পাশে এখন দেখা যাচ্ছে 3টি অক্ষর, 3টি শব্দ, কিন্তু তার গভীর অর্থ একেবারে ভিন্ন মাত্রার। নো AOS, নো EOS, নো COS, অর্থাৎ নো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, নো এক্সটেনশন অফ স্টে এবং নো চেঞ্জ অফ স্ট্যাটাস। তার মানে আপনি আমেরিকায় এসেছেন ঠিকই, কিন্তু আপনি আপনার অবস্থান বাড়াতে পারবেন না, ভিসার ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন না এবং ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবেন না। অথচ যে সুযোগ অতীতে অনেকেই আইনি পথে পেতেন, এখন প্রশ্ন উঠছে, এটা কি শুধু কোনো অফিসারের ব্যক্তিগত বিবেচনা, নাকি এর পেছনে রয়েছে আমেরিকার ইমিগ্রেশন নীতির এক নতুন বাস্তবতা? এই নীরব পরিবর্তনের ইঙ্গিত কি আসলে আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থায় কঠোরতার নতুন অধ্যায়? আমরা জানি গত কয়েক বছর ধরে আমেরিকায় ভিজিট ভিসার অপব্যবহার, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবার পরেও এখানে অবস্থান করা বা ওভারস্টে করা এবং কেউ কেউ ভিজিট ভিসা থেকে স্টুডেন্ট বা অ্যাজাইলাম স্ট্যাটাসে রূপান্তরের ঘটনা ঘটিয়েছেন। তবে এর কারণে কি এখন প্রত্যেক ভিজিটরকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে? আসল সত্যটা কি? ভিজিটরদের জানা উচিত তাদের অধিকার কোথায় শেষ আর ইমিগ্রেশনের ক্ষমতা কোথায় শুরু। একজন ভিজিটর যখন দূর দেশে তার আত্মীয় স্বজনকে দেখতে আসেন কিংবা চিকিৎসা প্রয়োজনে আমেরিকার মাটিতে পা রাখেন বা সারা আমেরিকার সৌন্দর্য উপভোগ করতে আসেন, তখন তিনি হয়তো ভাবেন, আমার তো ভিসা আছে, আমি বৈধভাবে এসেছি। কিন্তু এখন সেই বৈধ যাত্রা শুরুতেই হয়ে যাচ্ছে সীমিত, সীমাবদ্ধ
এমনকি অনিশ্চিত। তাই আজকের আলোচনায় আমরা খুঁজতে চাইব কেন ইমিগ্রেশন অফিসাররা হঠাৎ এমন সিদ্ধান্ত নিচ্ছেন, কেন তারা ভিজিটরদের 6 মাসের পরিবর্তে মাত্র 15 দিন, 30 দিন বা কখনো কখনো 45 দিনের স্টে পারমিট দিচ্ছেন। একজন সাধারণ ভিজিটর এর বিরুদ্ধে কি করতে পারেন আইন অনুযায়ী? এটা কি সাময়িক কোনো প্রশাসনিক কঠোরতা, নাকি ভবিষ্যতের এক নতুন বাস্তবতা? সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, যেখানে ভিজিটরদের স্বপ্ন এবং বাস্তবতা একদম ভিন্ন পথে গিয়ে দাঁড়িয়েছে। সেই সাথে আমরা আরো অনেক জিজ্ঞাসার উত্তর খুঁজতে চাইব, যে বিষয়গুলো আপনি আমি প্রতিদিন নিজেই নিজের কাছে মুখোমুখি হই কিন্তু উত্তর খুঁজে পাই না, তেমন অনেক প্রশ্ন। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা আজকের মূল আলোচনায় ফিরে যাই। কেন আমেরিকার এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার একজন ভিজিটরকে মাত্র 15 দিন বা 30 দিনের স্টে পারমিট দিচ্ছেন? জনাব বেলায়েত হোসেন বেলাল, আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করছি সেটি সম্পর্কে সামান্য একটু বাস্তব অবস্থা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছেও আমি জানতে চাইব যে সাম্প্রতিক সময়ে এই যে ইমিগ্রেশন অফিসারদের এই নতুন প্রবণতার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিনেও দেখেছি যে পাসপোর্টে সিল মেরে দিয়েছে, লিখে দিয়েছে, যে কথাগুলো আমি বলেছি, তো এটা কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে আপনার কাছে, যেহেতু প্রতিনিয়ত আপনি এটা ফেস করছেন, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আবারও ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। ট্রাম্প প্রশাসন আসার পর থেকে আমরা জানি ডে বাই ডে ওদের ইমিগ্রেশন সিস্টেম অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তারই ফলশ্রুতিতে এখন যারা ভিজিট ভিসায় আসেন সবাইকে না, যদি আপনি ফার্স্টে আসেন হয়তো আপনার 6 মান্থ দিবে, মেবি কাউকে কম দিবে। সেজন্য আপনি চ্যালেঞ্জ করতে পারবো না কেন আমাকে কম দেওয়া হলো, প্রশাসন ওদের নিজস্ব ইমিগ্রেশনের ব্যাপার। বাট যারা প্রায়ই আসেন, লাইক এভরি 6 মান্থ 3 মান্থ, এ জায়গায় আসেন 6 মান্থ পরে আবার থাকেন হয়তো 5 মান্থ, আবার চলে যান, আবার 2 মাস পরে আসেন, আবারও থাকেন 5 মান্থ অর 4 মান্থ। ইমিগ্রেশন অফিসার চিন্তা হচ্ছে যে উনি তো ফাইনালি ডেস্টিনেশন তাহলে ইউএসএ থাকার, উনি ইন্টারন্যাশনাল হুইচ ইজ দেশের বাইরে কম থাকে, মেজরিটি টাইম উনি ইউএসএ থাকতেছে। দ্যাট মিনস উনি কিন্তু একটা মোটামুটি একজন গ্রিন কার্ডধারী যা হয় মেবি সেম ক্যাটাগরিতেই আসেন। তো সেজন্য ইমিগ্রেশনের হয়তো ওদের নিজস্ব ডেফিনেটলি চেঞ্জ আছে, যে কারণেই এটা আমরা চেঞ্জ দেখছি। বাট এটা কিন্তু সবার জন্য না। আপনি আপনার রিলেটিভ ও কেউ যদি প্রথমে আসে তার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এগেন আমরা বলতেছি ইমিগ্রেশন যে সিল দিচ্ছে, ওর কাউকে বলতেছে 30 ডেজের স্টে, কাউকে 40 ডেজ স্টে, কাউকে 2 মান্থ, কাউকে 3 মান্থ, সবাইকে না। যদি কেউ আসে এবং প্রায় এই যে দেশে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। বাট অ্যাজ এ কমিউনিটি হিসেবে আমাদের যেটা করতে হবে, যদি আমাদের বয়স্ক আব্বা আম্মা আসে বা যারা প্রায় ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করে, ওরা ঘরে আসার পরে পাসপোর্টটা খুলে আমাদের একটু দেখতে হবে ইমিগ্রেশন অফিসার কোনো সিল দেওয়া আছে কিনা এবং কোনো রিকমেন্ডেশন আছে কিনা। ভীতিকর সেজন্য কিছুই নেই, যদি দেয় আপনাকে 30 ডেজ, আপনি 30 ডেজ থাকবেন, চলে যাবেন, আবার আসবেন, এতে কোনো আপত্তির কিছু নাই। বাট 30 ডেজকে ভায়োলেট করা যাবে না, অ্যাজ লং যদি আপনার পাসপোর্টে ওরা কোনো ধরনের রিকমেন্ডেশন আর কোনো সিল না দেয় যে আপনি কতদিন থাকবেন না, এক্সিট ডেট কত, এরকম যদি না দেয়, তাহলে আপনি স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার 6 মান্থ অর 3 মান্থ। বাট যদি ওদের নির্দিষ্ট কোনো দেওয়া থাকে এরকম, তাহলে কিন্তু আপনাকে ফলো করতে হবে, বিকজ ওই জায়গায় একটা ওদের ডেট দেওয়া আছে। এরপরে যদি আপনি কোনো কারণে ওভার স্টে করেন, তাহলে কিন্তু আপনাকে নেক্সট আসতে দিবে না, বলবে যে আমাদের সিস্টেম আছে এবং তোমার পাসপোর্টে আমরা সিল দিলাম এবং এই ডেটটা তোমার দেওয়া ছিল, তুমি ওভার স্টে ছিল, দ্যাট টাইম কিন্তু সে পারবে না। সো তার মানে যদি সেক্ষেত্রে যেটা আমরা বললাম নো এওএস, রাইট, নো ইউএস, নো সিওএস, এই ক্ষেত্রে যদি এরকম লেখা যা আছে যেটা আমরা স্ক্রিনে দেখলাম, তাহলে তার ভাগ্যের পরিণতিটা কি হতে পারে? আনফরচুনেটলি উনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, স্টুডেন্ট বলি বা অন্য আমরা ডিফারেন্ট কোনো ক্যাটাগরিতে বলি, সেই ক্যাটাগরিতে উনি যেতে পারবেন না, উনি ট্যুরিস্ট হিসেবে থাকবেন। তা আমি ধরলাম যে এই ধরনের লেখা নেই, কিন্তু তাকে 15 দিনের স্টে পারমিট যেটা দিয়েছে, কিন্তু বাস্তবে তার প্রয়োজন হয়তো এখানে থাকাটা 2 মাস দরকার বা একটু বেশি দরকার, তাহলে সেক্ষেত্রে লিগেল ভাবে তিনি কি সময় বাড়াতে পারবেন? যদি কাউকে পাসপোর্টের নির্দিষ্ট ডেট এরকম না দেওয়া থাকে যে আপনার এক্সিট ডেট দিস, যদি এরকম না থাকে, ইয়েস ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্রুভ করার অধিকার ওদের ইমিগ্রেশন। বাট মোস্ট অফ দ্য টাইম ইয়েস অ্যাপ্রুভ করে, মোস্ট অফ দ্য টাইম ওরা অ্যাপ্রুভ করে। বাট যদি আপনার অনলি 15 দিনের দেওয়া হয়, সময় কিন্তু আপনার লম্বা লাগবে। দিস ইজ অ্যানাদার কোশ্চেন। আপনি অ্যাপ্লাই যদি আজকে করেন হয়তো 3 দিন 7 দিনে কিন্তু আপনার হবে না। আর যদি আপনার 30 ডেজের কম থাকে টাইম হাতে,
তখন কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো যদি এক্ষেত্রে যদি আমরা ধরে নিলাম যে ওই তিনটি যে শব্দ রাইট, দেয়া যদি হয়েছে, এরকম থাকে তাহলে তো আপনি সেক্ষেত্রে কোনোভাবেই অ্যাডজাস্ট তাহলে অ্যাপ্লাই করার সুযোগ সেক্ষেত্রে নাই। কি কেউ এক্সটেনশন আবেদন করেন বা না, করতে চান? লিখে আছে আপনি এক্সটেনশন করবেন না, লিখে আছে আপনি করতে পারবেন না। করতেই পারা যাবে না। না, নিষেধ আছে। যদি আপনি করেন অটোমেটিকলি রিজেক্ট আসবে, যে অলরেডি আপনাকে, বিকজ অফ ইমিগ্রেশন অফিসার যেটা দিচ্ছে সেটা কিন্তু সেন্ট্রাল তাদের চলে যাচ্ছে। এটা না যে আমার জিএফকে এয়ারপোর্টে শুধুমাত্র আমাকে পাসপোর্টে স্ট্যাম্প করছে, দ্যাট মিনস অনলি জিএফকে আছে শব্দটা না, ইমিগ্রেশন সিস্টেমে আছে আপনার রেকর্ড। ইমিগ্রেশন সিস্টেম আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার ডেট অফ বার্থ নাম দিয়ে ওরা সার্চ করবে, অলরেডি এত তারিখে আপনার লেখা ছিল, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনি সুতরাং এটা চেঞ্জ কোনো করতে পারবেন সুযোগই না, নেই এক্সটেনশন একেবারে। করতে পারবেন না। না, যদি এরকম থাকে না। সেটাই বলছি, যদি যাদের আর ক্ষেত্রে সবাইকে কি এটা দিচ্ছে না, যারা ফ্রিকোয়েন্ট আসেন, লম্বা সময় এই জায়গায় থাকেন, আবার 30 days পরেই চলে আসেন, অনেকে আমরা আছি লাইক এই জায়গায় আমি থাকতে চাচ্ছি সামহাও, এক্সাম্পল যেহেতু আমি হয়তো আমরা আগে যেটা ছিল আমাদের মাথায় 6 month, তো আমরা কি করতাম 6 মাসের পরে আপনাকে কিন্তু 30 days এর বেশি দেশের বাইরে থাকতে হবে। অনেকে হয়তো কানাডা যায়, অনেকে হয়তো মেক্সিকো যায়, যার যে দেশে ভিসা আছে ওই দেশে যায়। ওরা যদি 7 দিন 10 দিন থেকে আবার চলে আসে তাহলে কিন্তু কাউন্ট হবে না, 30 days একদম ওভার করতে হবে, এক মাসের বেশি থেকে 30 days। তারপরেই আসতে হবে। 30 days থাকার পরে উনি আসতে পারবে, তাইলে ওনার আবার স্টে অর্ডারটা আসতেছে। আর উনি যদি মনে করেন এ জায়গায় ছিল এক্সাম্পল 6 month অলমোস্ট, এখন উনি কানাডা গেল, উনি 15 দিন থেকে আবার চলে আসলো, না, হবে না। আচ্ছা, এক্ষেত্রে এই যে রি এন্ট্রি পারমিট যেটা আছে, তো এটা কাদেরকে দিচ্ছে? কারো যদি রি এন্ট্রি পারমিট না থাকে তাহলে তার কি হবে? আমাদের এরকম দুটো পাসপোর্টের কপিও আমরা দেখাবো স্ক্রিনে, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। ওকে, রিএন্ট্রি হচ্ছে যদি কেউ এনি পার্সন যারা 1 year-এর উপরে থাকতে চায়, 1 shot একবারে, ওর ফ্রিকোয়েন্ট দেশের বাইরে থাকতে চায়, আচ্ছা, আই মিন ইউএস এর বাইরে থাকতে চায়। লেটস এক্সাম্পল আপনি গ্রিন কার্ডধারী, আপনার কোথাও কাজ আছে দেশের বাইরে, সেটা যে দেশেই হোক, ইউএসএতে আপনি কম থাকবেন, দেশের বাইরে আপনি বেশি থাকবেন, সেক্ষেত্রে আপনাকে রিএন্ট্রি পারমিটে ওরা আপনাকে একবার হয়তো বলবে না, দ্বিতীয়বার বলবে না। যদি আপনার পাসপোর্টে সেম থিং রিএন্ট্রি পারমিট স্ট্যাম্প করে, তাহলে কিন্তু আপনার রিএন্ট্রি পারমিট স্যার আপনি কিন্তু ঢুকতে পারবেন না পরবর্তীতে, আচ্ছা। যতক্ষণ পর্যন্ত আপনাকে ওরা এরকম সিল দিবে না, আপনাকে রিকোয়ারমেন্ট দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ। এখন আপনি বলে নাই, ইয়েস আপনি প্রায় ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া করেন, আপনি কোনোদিন ওরা বলে নাই, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ। বাট সেটা যেন আমাদের প্র্যাকটিসে না আসে। যদি আপনাকে বলে রিকমেন্ডেশন দেয় এবং পাসওয়ার্ড এরকম সিল দিয়ে দেয় যে আপনি পারমিট দিস ইজ দেয়ার সিস্টেমে থাকবে, তখন কিন্তু আপনি আসতে পারবেন না, তখন আপনাকে মাস্ট ফলো করতে হবে, রিএন্ট্রি নিতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে একজন যদি কাউকে নিতে হয় নিয়মটা কি? ওকে, আরও এরকম হয়, লেটস সি বা কোনো কোনো যাত্রী যেটা হয় যে বিভিন্ন কাজে সে দেশের বাইরে প্রায়ই থাকে, হয়তো এই জায়গায় আসে 6 মাস পরে একবার, উনি 15 দিন থাকেন, 1 মাস থাকেন, আবার দেশে চলে যান, আবার 11 মাসের মাথায় আসেন, আবার এই জায়গায় 1-2 মাস থাকেন, আবার দেশে চলে যান। তাদেরকে তখন যেটা করে যে মোস্ট অফ দ্য টাইম সেম থিং লেখা থাকে এই জায়গায় সুন্দর করে যে গ্রিন কার্ড স্ট্যাটাস আপনাকে চেঞ্জ করতে হবে, গ্রিন কার্ড আপনাকে স্ট্যাটাস স্টাফ করে আপনাকে B1 B2 ভিসায় নেন ওর ডিফারেন্ট ভিসা ক্যাটাগরিতে আসেন, ট্যুরিস্ট ভিসায় আপনি আসেন, যদি আপনি কন্টিনিউ এই দেশে না থাকেন। রিকমেন্ডেশন দেওয়া হয় অ্যাপ্লাই ফর B1 B2, ইভেন এটাও লিখে দেয় ওরা, হ্যাঁ এটাও লিখে দেয় যে আপনি অ্যাপ্লাই ফর B1 B2, গ্রিন কার্ড আপনার সারেন্ডার করেন, গ্রিন কার্ড আপনারা বাতিল করেন, আপনি B1 B2 ভিসা, বিশেষ কথা আপনি যে দেশে থাকবেন না, আপনাকে গ্রিন কার্ড দেওয়ার উদ্দেশ্যটাই ছিল আপনি দেশে থাকবেন, এজ এ পার্মানেন্ট রেসিডেন্ট। গ্রিন কার্ড ইজ পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট, যেখানে দেশে থাকার জন্য দেওয়া হয়। আমরা যদি হই পার্মানেন্ট রেসিডেন্ট, বছরে থাকি 15 দিন, মেবি দিস ইজ নট পার্মানেন্ট রেসিডেন্ট, তখন ওরা বলে যে তোমার যে কোয়ালিফিকেশনে যা থাকার কথা তার অপোজিট, তুমি দেশের বাইরে বেশি থাকো, যে জায়গায় পার্মানেন্ট রেসিডেন্ট এই জায়গায় তুমি টেম্পোরারি রেসিডেন্ট, তাইলে তোমার গ্রিন কার্ড তুমি সারেন্ডার করো, তুমি B1 B2 ভিসা আর ডিফারেন্ট ভিসার জন্য তুমি অ্যাপ্লাই করো, যেহেতু অল্প সময়ের জন্য তুমি আসবে এই দেশে, তাহলে তোমার গ্রিন কার্ডের দরকার নাই। তাহলে এক্ষেত্রে যারা এই ধরনের পরিস্থিতিতে আছে, ভিজিট ভিসায় আসতে চান, তাদের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শটা কি হতে পারে? এই প্রশ্নটা থাকবে, তো অনেকক্ষণ ধরে আমাদের দর্শককে বসিয়ে রেখেছি, তাদের একটু ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি নাজমুল বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, আমি অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাই। জি। দেন আমার রিসেন্টলি ট্রাভেল ডকুমেন্টও হাতে পেয়েছে।
তো এখন আমি ইউএস এর বাইরে ঘুরতে যেতে যাচ্ছি, তো আমি কি যেতে পারবো কিনা বা এটা সেফ কিনা ওর জন্য। ইউএস এর বাইরে? ক্লিয়ার না, কি শব্দ ছিল? জি, প্রশ্ন ছিল কি? অ্যাসাইলামে আপনার প্রশ্নটা একটু আবার করবেন। অ্যাসাইলামে উইন করে জি, গ্রিন আমি কার্ড পেয়েছেন? জি জি, এবং আমি ট্রাভেল ডকুমেন্টও পেয়েছি। আচ্ছা, তারপরে? এখন আমি ইউএস এর বাইরে যেতে যাচ্ছি। ইউএস এর বাইরে কি বাংলাদেশে না বাংলাদেশ ছাড়া? বাংলাদেশ ছাড়া আচ্ছা, অন্যান্য দেশে সেক্ষেত্রে ঘুরতে কোনো যেতে অসুবিধা যাচ্ছি। হবে কিনা এটি আপনার প্রশ্ন। জনাব বেলায়েত হোসেন বিলাল। ধন্যবাদ। ওনার দুইটা কোশ্চেন, যে সম্ভবত ওনার গ্রিন কার্ডও আসে এবং ওনার হ্যাঁ, না, গ্রিন কার্ড উনি অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড উইন করেছে এবং গ্রিন কার্ড পেয়েছে, ট্রাভেল পারমিটও পেয়েছে। ওকে এখন উনি বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোথাও আমেরিকার বাইরে বেড়াতে যেতে চান, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? ওকে ওকে, একটা হচ্ছে গ্রিন কার্ড, যদি ওনার গ্রিন কার্ড থাকে উনি অ্যাবসলিউটলি ফাইন, বাট উচিত হবে বাংলাদেশকে অ্যাভয়েড করা। আর উনি বলছে বাংলাদেশ যাবে না, দ্যাট ইজ যাবে না। ফাইন। আর যদি ওনার গ্রিন কার্ড নাও থাকতো, ওনার ট্রাভেল পারমিট আছে ওর ট্রাভেল ডকুমেন্ট আছে, সেটা দিয়ে উনি অ্যাবসলিউটলি পারবেন। হয়তো ওনার কোশ্চেন আছে যেহেতু আমি পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে আসি, আমার জন্য যাওয়াটা ঠিক হবে কিনা। উচিত হবে বাংলাদেশকে অ্যাভয়েড করা, বাট অন্য দেশে আপনি যেতে পারেন। আর ট্রাভেল ডকুমেন্টটা হচ্ছে আপনার ফেরার গ্যারান্টি। আচ্ছা, দিস ইজ আপনার ফেরার গ্যারান্টি, ইউএস আপনাকে দিচ্ছে যে আপনি যাবেন এবং ফিরে আসবেন। ওটাকে কিন্তু আমরা প্যারোলও বলি। হুম, মানে প্যারোলটা হচ্ছে কি, সাময়িক টাইমের জন্য আপনি যাবেন, আর আবার যাবেন, আপনি আবার ফিরে ফেরত আসতে হবে আসবেন। এবং ফিরে আসবেন। দিস ইজ প্যারোল অর ট্রাভেল পারমিট অর ট্রাভেল ডকুমেন্ট, যা বলেন, ইটস সেম থিং। মানে আশায় কোনো তার মানে তো সমস্যা হবে না। কোনো সমস্যা নেই যদি বাট যেহেতু বাংলাদেশে গ্রিন না কার্ড এবং অ্যাসাইলাম, সেজন্য উচিত হবে উনি বাংলাদেশকে অ্যাভয়েড করে অন্য কোনো কান্ট্রিতে যাওয়া। তো উনি হয়তো পাশের যদি ফ্যামিলির সাথে দেখা করতে চান, দেখার জন্য নেপাল যেতে পারে, আশেপাশের দেশ আপনি ইন্ডিয়া যেতে যেতে পারেন। পারে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক নাজমুল, আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম এমডি হোসেন। আমার দুইটা প্রশ্ন আছে ভাইয়ের কাছে। জি, প্রথমটি হলো যে আমার মেয়েকে আমি যখন বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, আমি সিটিজেন ছিলাম, যার কারণে সিআরবিএ অ্যাপ্লিকেশন করে আনছিলাম। তো তখন আমার পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট অবভিয়াসলি পাচ্ছি, সাথে একটা সার্টিফিকেটও দিয়েছিল, সিআরবিএ সার্টিফিকেট। তো এখন আমি শুনতেছি যে N600 নাকি আবার অ্যাপ্লিকেশন করার লাগবে তার জন্য, এটা কি আসলে সঠিক? আর দ্বিতীয় কোশ্চেন হলো যে ডুয়াল সিটিজেনশিপ থাকাটা কি কোনো সমস্যা কিনা বাংলাদেশের জন্য, অনেক জানাবেন। অনেক ধন্যবাদ জনাব হোসেন আপনার প্রশ্নের জন্য। জনাব বেলায়েত হোসেন বিলাল। ধন্যবাদ হোসেন ভাই আপনাকে। আপনার দুইটা কোশ্চেনের মধ্যে প্রথমটা যেটা ছিল যে আপনি সিটিজেন এবং আপনার বাচ্চা বাংলাদেশ থেকে আসছে। ওকে, সো আপনি যদি ওকে পাসপোর্ট করতে চান, ইউএস সিটিজেনশিপের যেটা আমরা ইউএস পাসপোর্ট বলি, ইয়েস, আপনি উইদাউট এক্সাম পাসপোর্ট করতে পারবেন। বয়স যদি তার লেস দেন 18, ওর বাচ্চা 18 উনি নিচে বলছেন হয়। নিয়ে আসছেন, হ্যাঁ, লেস দেন 18। সো আপনি তার পাসপোর্ট করতে পারবেন, ইভেন আপনি একদিনও করতে পারবেন, হুইচ ইজ 2 আওয়ার্সও করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনার পাসপোর্ট করার কোনো বাধা নিয়ম নাই। আর যদি আপনি বলেন ইয়েস N400 করে তার আপনি সিটিজেনশিপ সার্টিফিকেট নিবেন তারপরে করবেন, সেটাও সম্ভব। বোথ আপনার জন্য ঠিক আছে, আপনি যেটা চুজ করতে চান দুইটি আপনি করতে পারেন। উনি আমি আগে N600 রাইট, ওটা যদি আপনি চান যে করবেন, করার পরে তার আপনি পাসপোর্ট বানাবেন, ডেফিনেটলি করতে পারেন। আর যদি বলেন না আমি এটা করবো না, আমার ইমার্জেন্সি পাসপোর্ট দরকার, আমি একবারে পাসপোর্ট নিয়ে নেব, সেটাও সম্ভব। দুইটি আপনি করতে পারবেন। লাস্ট কোশ্চেন ছিল আপনার, সেকেন্ড কোশ্চেন ছিল ডুয়াল সিটিজেন। ডুয়াল সিটিজেনশিপ থাকা উচিত। আমরা যারা বাংলাদেশে আসি, আমাদের সবারই কিছু না কিছু বাংলাদেশে আছে, সম্পত্তি তো আছে। যদি আপনি বাংলাদেশে গিয়ে আপনি কিছু আপনার ক্লেম করতে চান, যদি আপনার বাংলাদেশে পাসপোর্ট আর বাংলাদেশ আইডি কার্ড থাকে, সেটা আপনার পার্সোনাল চয়েস, সেটাও আপনি ক্লেম করতে পারেন। আর যদি ডুয়াল থাকে তাহলে আপনি দুই দেশের নাগরিক, আপনি ইউএস এর নাগরিক এবং আপনি বাংলাদেশের নাগরিক। সেম ইউএস পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনি বাংলাদেশের নাগরিকেরও প্রুফ আপনার থাকবে ডুয়াল সার্টিফিকেটে। সো আপনি সেটা দুইটাই ইউজ করতে পারেন, চয়েস আপনার। এটা মানে আইনের সেটা ক্ষেত্রে কোনো নিষেধ নাই, ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে আপনি ডুয়াল সিটিজেন করতে পারবেন না, অবশ্যই আপনি করতে পারবেন। তার মানে সমস্যার থেকে সুবিধাটাই বেশি। সুবিধাটাই বেশি, আপনার দুইটাই থাকবে। সেটি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরো অনেক দর্শক আছেন এবং ফেসবুকেও প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নের উত্তর নেবার চেষ্টা করবে এবং আমাদের আজকে অনেকগুলো দৈনন্দিন জীবনের যে প্রয়োজন আছে সেই প্রশ্নগুলো আমরা করতে চাই, জানি না পারবো কিনা। তবে একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আলাপ করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে।
আজকের অতিথি জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তবে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ করে খুব সংক্ষেপে উত্তর দিয়ে আপনাদের প্রশ্নগুলো নেব। জনাব বেলায়েত হোসেন বেলাল, অনেক দর্শক আছে, কিন্তু আপনার কাছে দুটো প্রশ্ন জরুরি করতে চাই যে আমার পাসপোর্টের মেয়াদ যদি কতদিন থাকা অবস্থায় আমি বিদেশে বা বাইরে যেতে পারবো, ট্রাভেল করতে পারবো, যাওয়ার সময় এবং আসার সময় কোনটা ধরা হবে মেয়াদটাকে? 6 মাস, বিশেষ করে 6 মাসের কথা বলা হয়, এটি আপনি একটু ব্যাখ্যা করবেন। আরেকটি হচ্ছে, যারা নতুন আমরা পাসপোর্ট পাই, যারা আমেরিকান সিটিজেন হওয়ার পরে, তাদের বাংলাদেশে যদি যেতে হয় নো ভিসা রিকোয়ার্ড একটা সিল লাগাতে হয়, তো এটা খুবই কি জরুরি? যদি আমি না লাগাতে পারি, জরুরি প্রয়োজনে আমাকে যেতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের এয়ারপোর্টে গেলে কোনো সমস্যা হয় কিনা, বা কি ধরনের ব্যবস্থা নিতে হয়, এবং এগুলো করার প্রক্রিয়াটা কি, কি কাগজপত্র, কত টাকা লাগে, এইগুলো একটু উত্তর নিয়ে আমরা দর্শকের কাছে যাব। ধন্যবাদ আবার আপনাকে রানা ভাই। অনেকেরই কনফিউজ থাকে, আমাদের কাছে প্রায় কোশ্চেনটা আসে যে 6 মান্থ ভ্যালিডেশন আমার কি যাওয়ার সময় থাকতে হবে না আসার সময়? না, যখন আমরা জার্নি কমপ্লিট করব তখন থেকে 6 মান্থ। আচ্ছা, যদি ওয়ান ওয়ে হয়, আপনি যদি দেশে যান, তাইলে যদি সেটা আপনার ইউএস পাসপোর্ট হোক আর বাংলাদেশি পাসপোর্ট হোক, আপনাকে 6 মান্থ থাকতে হবে। লেটস সি আজকে জানুয়ারির 10 তারিখ এক্সাম্পল, তাইলে আপনাকে জুলাইয়ের 11 পর্যন্ত আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে ট্রাভেল করার জন্য। এবার যদি পাসপোর্টটা হয়, আপনার ট্রাভেলিংটা হয় 2 ওয়ে, আপনি যাচ্ছেন জানুয়ারির 10, আপনি ফিরবেন মার্চের 7, তাহলে সেপ্টেম্বরের 8 পর্যন্ত আপনার ভ্যালিড থাকতে হবে। আপনি যখন ফিরবেন মার্চ, হিসাব কিন্তু মার্চ হবে না, ওই দিন থেকে যেদিন আপনার যাত্রা ফিরে আসে তখন থেকে এডিশনাল 6 মান্থ, 6 মাস থাকতে হবে, এডিশনাল 6 মান্থ। তাইলে আপনাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে। আমরা যখন যাব সেই টাইমও আমরা কাউন্ট করব না, আমরা যেদিন আসব ওইটাও কাউন্ট করব না, আসা থেকে 6 মান্থ এক্সট্রা, আচ্ছা, জার্নি কমপ্লিট থেকে 6 মান্থ এক্সট্রা আপনার পাসপোর্টে ভ্যালিড থাকতে হবে, সেটা ইউএস পাসপোর্ট হোক পর বাংলাদেশি পাসপোর্ট হোক। কারো কারো কোশ্চেন থাকে, আমার তো বাংলাদেশি পাসপোর্ট, আমি বাংলাদেশে যাচ্ছি, সেম থিং। যদি কারো এরকম হয় নিতান্তই ট্রাভেলিং করতে হয়, যদি বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে হয়, কনসুলেট থেকে একটা ট্রাভেল ডকুমেন্ট ওরা দেয় 1 পাতার, সেটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন দেশে গিয়ে আপনি রিনিউ করেও কিন্তু আসতে পারবেন, সেটা 1 ওয়ে হোক আর 2 ওয়ে হোক। আপনার সেকেন্ড কোশ্চেন ছিল পাসপোর্টের নো এন্ট্রি রিকোয়ার্ড ভিসা সিল নিয়ে। ওটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে, যেমন নো এন্ট্রি না ইমার্জেন্সি দেশে যেতে হবে, আমি কি যেতে পারবো? না, কনফিউজের কোনো কারণ নাই। আমরা যারা বাংলাদেশ কনসুলেট চিনি, সে জায়গায় হয়তো আমরা যাই সিল নেওয়ার জন্য। এদেশের অন্য নাগরিক যদি বাংলাদেশে যায়, আমরা প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু 10-15 জন বিদেশি যাত্রী পাই। সবাইকে বাংলাদেশ কনসুলেট আসে ভিসা নেওয়ার জন্য? না, আসে না, ওরা জানে অনারাইভাল আসে, বাংলাদেশ অনারাইভাল দেশে। আমাদের মাথায় কনফিউজটা কোথায়? বিকজ অফ আমরা বাঙালি। আমরা বাঙালি ছিলাম, ন্যাশনালিটি যখন চেঞ্জ হয়ে গেল, ইয়েস আপনি বাঙালি, আমি বাঙালি, ন্যাশনালিটি আপনার চেঞ্জ হয়ে গেছে, সেই হিসাবে আপনি অনারাইভাল পাচ্ছেন। ঢাকা এয়ারপোর্টে আমাদের 2টা ডেস্ক আছে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইডে অনারাইভালের। সো কোনো কনফিউজ নাই। যদি কারো যদি আপনি একবার অনারাইভাল এ জায়গাতে না নিয়ে এ জায়গায় নো রিকোয়ার্ড ভিসাটা আপনি করে নেন, যে ফ্যাসিলিটিসটা আপনার থাকবে সেটা 10 ইয়ার্সের জন্য। তো এই জিনিসটা ডিফারেন্টলি করা উচিত। ওই জায়গায় আপনাকে অনলি একবার দিবে এবং 30 ডেজ। এখন যদি আপনার যাত্রা 90 ডেজ হয় আর 60 ডেজ হয়, তখন কিন্তু আপনার চলবে না, আপনাকে 30 ডেজের ভিসা অনারাইভাল দিবে অনলি ঢাকা এয়ারপোর্ট। তখন কি বিকল্প কি আছে? সেজন্যই আপনাকে 30 ডেজের মধ্যে যাত্রা করতে হবে, ওর আগে আপনাকে নো রিকোয়ার্ড ভিসা সিল থাকতেই হবে। যদি নো রিকোয়ার্ড ভিসা আপনি একবার করেন, এটা ভ্যালিড আপনার যতদিন পাসপোর্ট আছে, সেটা 10 বছরের জন্য। আর ওই জায়গায় আপনি সেম পেমেন্ট দিবেন ইচ টাইম সিঙ্গেল এন্ট্রির জন্য। কত পেমেন্ট, কত ডলার? আগে ছিল 50, এখন সেটা $88। আচ্ছা, ওকে। বাট পরিস্থিতির শিকার কেউ যদি কোনো কারণে, এখন আজকে শুক্রবার রাত বাংলাদেশে আপনার একটা কল আসছে যে আপনার রিলেটিভ কেউ অসুস্থ, আপনাকে যেতে হবে, সামহাও নো ভিসা রিকোয়ার করবেন, আজকে করবেন, কালকে করবেন, সামহাও হয় নাই করা, বাট আপনি ইমার্জেন্সি যেতে হচ্ছে, আপনি কি পারবেন? ডেফিনেটলি আপনি পারবেন, আপনি অনারাইভাল পাবেন, আপনি যেতে পারবেন। বাট নো ভিসা আপনার রিকোয়ার্ড নাই, সেজন্য আপনার জার্নি ক্যান্সেল করার দরকার নাই, গ্যারান্টি আপনি পাবেন। না, আবার আপনি রিনিউ করতে হবে। আপনি যদি কোনো কারণে এক্সটেন্ড করতে চান, এক্সটেন্ড করতে পারবেন, এরপরে আবার আপনাকে রিনিউ করতে হবে, পারবেন। সেই ফ্যাসিলিটিও আছে, রেয়ার, খুব রেয়ার, হ্যাঁ পারবেন। তো এক্ষেত্রে ডকুমেন্টগুলো কি কি লাগবে? মানে যদি কেউ নো ভিসা রিকোয়ার্ড চায়, আপনি যখন বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশের অ্যাড্রেস, ফোন নাম্বার, যে ফ্লাইটে যাচ্ছেন ফ্লাইট নাম্বার, দেখো
এটুকুই। ভেরি সিম্পল, 5 মিনিটের জব ঢাকা এই এয়ারপোর্টে। বিষয়টি নিয়ে অনেকেই খুব না, ইয়ের মধ্যে একদম থাকে। সিম্পল, একদম অনেকের চিন্তা যে কিভাবে করব, আদৌ দিবে কিনা, হবে কিনা। দিস আ ল, ইউএস গভর্নমেন্ট, ইউএস নাগরিককে কানাডা, ইউকে, বিশ্বের মোস্ট অফ দ্য কান্ট্রি বাংলাদেশ অনেক honorable ধন্যবাদ দিচ্ছে। বিষয়টা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। যেটুকু সমস্যা ছিল অনেকেই এই প্রশ্নগুলো করেন, আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে তাদের এই বিষয়টা বোঝার জন্য সুবিধা হয়েছে এবং যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়েছে। আমরা একটু টেলিফোনে যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করবো? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আমাদের বেলাল ভাইয়ের প্রতি আমি জানতে চাই, আপনি ওয়ার্কের জন্য নক করে আপনি আপনার আমি কথা আমরা বলবো। বুঝতে পারছি না। আপনি কি স্পিকারে দিয়ে, টেলিফোনে স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটা বন্ধ করুন দয়া না, করে। আচ্ছা ঠিক আছে। জি। আমি আমার ওয়াইফের জন্য নভেম্বরে অ্যাপ্লাই করছি 24-এ। তো এখন শুধু রিসিপ্ট লেটার পাইছি, আর কোনো কিছু পাই নাই। কিন্তু আমার নতুন বেবি হয়েছে 1 মাস। এই বেবির জন্য যে অ্যাপ্লিকেশন করতে হয়, এটা বাংলাদেশে করলে ভালো হবে না এখান থেকে করলে ভালো হবে, এটা আমি জানতে চাই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ আপনাকে, কংগ্রেচুলেশন আপনার নতুন বেবির জন্য। আপনার বেবির পাসপোর্টের জন্য আপনি এই জায়গা থেকে অ্যাপ্লাই ডেফিনেটলি করতে পারেন, বাট হবে ঢাকা থেকে। আচ্ছা, ওকে। আর ভাবির গত নভেম্বরে আপনার কোশ্চেন ছিল যে অ্যাপ্লাই করা ছিল, রিসিপ্ট লেটার আসে। আমরা জানি 1 বছর অলমোস্ট, 1-2 মাস হয়তো বেশি লাগতে পারে, অলমোস্ট টাইম চলে আসে আপনার ওয়াইফের ইন্টারভিউ। যেহেতু নভেম্বর, আমরা আর হয়তো 10 দিন পরে নভেম্বর আমরা পাড়া দেবো, 1 বছর হয়ে যাবে, হয়তো 2-1 মাসের মধ্যে হবে। আপনার বেবির জন্য আপনি পাসপোর্ট পাবেন বাংলাদেশ থেকে, আপনি এই জায়গায় অনলাইনে সাবমিট করতে পারেন। ওর আপনি সব প্রসেস করে আপনার হোয়াট ইজ কল নোটারাইজ করে আপনার কাগজ পাঠিয়ে দিলে আপনার ওয়াইফ বাংলাদেশে থেকে গিয়ে পিক করতে পারবে। আর আপনি যদি দেশে যান, দেশে গিয়েও আপনারা 2জন একসাথে করতে পারবেন, বাট 2জন থাকলে ভালো। আর যদি কোনো কারণে আপনি না যান, আপনার অ্যাবসেন্ট একটা ফর্ম আছে, অ্যাবসেন্ট ফর্মটা আপনি ফিল আপ করে নোটারাইজ করে আপনার পাঠাইতে হবে, তাইলে ভাবি একাও করতে পারবে আপনার বাচ্চার পাসপোর্টটা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা আরো করি একটা এডিশন আছে, জি। ওনার বাচ্চা যখন নো ভিসা করবে, ওনার বাচ্চা নো ভিসা রিকোয়ারটা কি হবে যখন পাসপোর্ট হয়ে যাবে। ওকে, এই জায়গায় 2টা জিনিস কাজ করে ওনার বাচ্চার ক্ষেত্রে অ্যাডভান্স। যেহেতু বাচ্চার জন্ম বাংলাদেশে, এন্ট্রি ভিসা যেটা নো ভিসা রিকোয়ার, সেটা কিন্তু এন্ট্রি করার জন্য ওনার বাচ্চা কিন্তু এক্সিট নিচ্ছে, বাট সেটাও ঢাকা থেকে করা যায়। ঢাকা এয়ারপোর্টে আসলে হ্যাসেল না নেওয়ার জন্য উচিত হবে উনি আগেই করে নেওয়া, শের বাংলা নগর এটা করে, আপনি নো ভিসাও করে নিতে পারবেন আপনার বাচ্চার জন্য। আর যদি টাইম কোনো কারণে নাই হয়, এয়ারপোর্টে আপনি এক্সপ্লেন করলেই হবে যে আমার বাচ্চার জন্ম বাংলাদেশে, সে তো প্রথম দেশের বাইরে যাচ্ছে, সেটা এন্ট্রি সিল, সে কিন্তু এন্ট্রি করতেছে না, এক্সিট করতেছে। তো বলবে যে এন্ট্রি কোথায়, ওনার বাচ্চা তো বাংলাদেশের জন্য, আপনি অফিসারকে হয়তো ঢাকা এয়ারপোর্টে এক্সপ্লেন করবেন যে আমার বাচ্চার জন্ম বাংলাদেশে। আর এয়ারপোর্টে যদি একটু হ্যাসেল না নিতে চান, বেস্ট হবে ঢাকা থেকেও আপনি নো ভিসা রিকোয়ার সিল করতে পারবেন, ওটা করে নেবেন আপনার বাচ্চার জন্য আসার সময়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রনি চৌধুরী বলছি। জি আমার একটা কোয়েশ্চেন ছিল, জি, আমার বাবা মা বয়স্ক, ওনাদের রিএন্ট্রি পারমিশনের জন্য আবেদন করতে চাই, এবং সময় কতদিন লাগে এবং কতদিন বাংলাদেশে থাকতে পারবে আমি একটু জানতে চাই, দয়া করে আমাকে জানাবেন কি? জি, অনেক ধন্যবাদ জনাব চৌধুরী আপনার প্রশ্নের জন্য। বেলায়েত হোসেন বেলাল, আব্বা আম্মার জন্য রিএন্ট্রি রিএন্ট্রি পারমিট কতদিন চাচ্ছেন, কতদিন থাকতে থাকতে পারবে? আপনার রিএন্ট্রি পারমিটের টাইমটা হচ্ছে 2 ইয়ার্স, উনি দেশে ম্যাক্সিমাম 2 ইয়ার্স থাকতে পারবেন দেশের বাইরে। ওনার সেকেন্ড কোশ্চেন ছিল যদি আমি অ্যাপ্লাই করি কতদিনে পাবে। সময় কতদিন লাগবে? ইমিগ্রেশনের কাজের পার্টিকুলার একুরেট ডেট বলা টাফ, ইমিগ্রেশনের ব্যাপারে একটু ঢিলে আসে। প্রথম যদি আমরা সাবমিট করি, ওনার আব্বা আম্মার কথা এক্সাম্পল, ফিঙ্গারপ্রিন্ট একটা ডেট আসবে, অ্যাপ্লাইয়ের 90 ডেজের মধ্যে ওরা রিসিপ্ট লেটার আপনাকে দেবে, ম্যাক্সিমাম 90 ডেজ, এর আগেই একটা রিসিপ্ট লেটার আসবে। তার ইমিডিয়েট 30 ডেজ পরে একটা চিঠি আসবে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের জন্য। এবার যদি কোনো কারণে ওনার আব্বা আম্মা দেশে যেতে চায়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে দেশে চলে যেতে পারবে। বুক আসতে কিন্তু সময় লাগতে পারে 5 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, বাট বুক যখন ইস্যু হবে তখন থেকে 2 ইয়ার্স কাউন্ট হবে। তো ওনার আব্বা আম্মা যদি আগেও যেতে চায়, চাইলে যেতে পারবে। 2 ইয়ার্সের পরে বুক ইস্যু থেকে 2 ইয়ার্সের মধ্যে আব্বা আম্মা ফিরে আসবে। লেটস সে 4 মান্থ পরে বুক ইস্যু হচ্ছে, লেটস সে 6 মান্থ পরে ইস্যু হচ্ছে, বুক ইস্যু থেকে 2 ইয়ার্সের ভ্যালিড বুক, উইদিন 2 ইয়ার্স বুক ইস্যু থেকে আসবে। পরে যদি আপনার আত্মীয় স্বজন কেউ যায়, কারো হাতে আপনি দিয়ে দিতে পারেন বুকটা, ওটা দিয়ে ওনারা আসার সময় শুধুমাত্র এটা কাজে লাগবে এন্ট্রিতে।
এক্সিটে এই বুক আপনার আব্বা আমার কাজে লাগবে না। সো যদি কোনো কারণে ওরা আগেই যেতে চায় রিএন্ট্রি বুক পাওয়ার আগে, চাইলে ওরা ট্রাভেল করতে পারবে, আসার সময় বুকটা সাথে থাকতে হবে। ধন্যবাদ। সেক্ষেত্রে অনেকেই, তার মানে আপনি যেটা বলছেন যে আবেদন করেই যাওয়ার সুযোগ নেই, না, অন্তত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট পরে ট্রাভেল করতে পরে পারবে। রিএন্ট্রি পারমিট যখন আসে বুকটা আসবে, বুক নিয়ে। অনেক ধন্যবাদ জনাব চৌধুরী আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো। জি, আসসালামু আলাইকুম, আমি শামীম বলছিলাম। জি, আমি ইউএস পাসপোর্টের আবেদন করেছি, 8 সপ্তাহ হয়ে গেছে, জি, এখনো পাসপোর্ট পাইনি। অন্যদিকে আমার সিটিজেন সার্টিফিকেটও ফেরত আসেনি, এখন আমার করণীয়টা কি? অনেক ধন্যবাদ জনাব শামীম আপনার প্রশ্নের জন্য। জনাব বেলায়েত হোসেন বেলাল। থ্যাঙ্কস। যদি উনি রেগুলার দিয়ে থাকে, এটা আপনার ওরা বলে 6 to 8 উইকস, আর যদি এক্সপার্ট রেট দিয়ে থাকে ওরা বলে 3 to 4 উইকস। বাট যদি কোনো কারণে এখন ওনার যদি ট্রাভেলিং করতে হয় কোনো রিজনে, ওনার সিটিজেনশিপ সার্টিফিকেট নাই, প্লাস ওনার পাসপোর্টও ঘরে আসে নাই, বাট যদি কোনো উনি অপেক্ষা করতে হবে, ওদেরকে কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন, ওরা আপনার রেসপন্ড করবে। তারপরে যদি কোনো কারণে আপনার রিয়েলি ইমার্জেন্সি আপনার ট্রাভেল করতে হয়, চাইলে আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সেম ডে সেম পেমেন্টে আপনার পাসপোর্ট ব্যবস্থা করতে পারবো, উইদাউট পেপার ওয়ার্ক। লাইক আপনার যেটা পেপার ওয়ার্ক করা ছিল ওটাই কাজ হবে, যেটা আপনি অ্যাপ্লাই করা ছিল। সামহাও পাসপোর্ট মিসিং থাকতে পারে, অর অন দ্য ওয়ে থাকতে পারে, বাট স্টিল যদি আপনার কোনো ধরনের ইমার্জেন্সি ট্রাভেলিং করতে হয়, লেটসে বাংলাদেশে কেউ হয়তো অসুস্থ আছে, কোনো কারণে যদি আপনি কেউ ইমার্জেন্সি এই মুহূর্তে যেতে চান, পাসপোর্ট হাতে আসে না, সিটিজেনশিপ কাগজটা ওনার হাতে নাই, মানে এই সেবাগুলো আপনি দিয়ে থাকেন, স্টিল উনি 2 ঘন্টার মধ্যে একদিন ওনার পাসপোর্টটা করে দেওয়া যায় সেম পেমেন্টে, ওনাকে এডিশনাল পেমেন্ট দিতে হবে না। ওনার অলরেডি ডেফিনেটলি উনি পে করছে, যেহেতু 8 সপ্তাহ হয়ে গেছে, উনি অ্যাপ্লাই করছে, এখনো পাসপোর্ট হাতে পায় নাই, বাট সেম পেমেন্টটা রাখার পরেও উনি ওনার পাসপোর্টটা 2 ঘন্টায় করতে পারবে। যদি এরকম ইমার্জেন্সি আপনার দরকার পরে মনে করেন, যোগাযোগ করতে পারেন আমার অফিসে, আমি আপনার পাসপোর্ট সেম ডে আপনাকে সহযোগিতা করা যাবে জনাব শামীম। তবে এটাও ঠিক যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট এটাও পেতে একটু দেরি হয়, ওটা পরে আসে, আলাদা আপনার ওটা আলাদা আসবে, একসাথে আসবে না, দুইটা সেপারেট এনভেলপে আসবে এবং সেপারেট ডেটে আসবে, একসাথে আসবে না। অনেক ধন্যবাদ জনাব শামীম আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে একটু প্রশ্ন করেছিলাম বিরতির আগে যে যারা এরকম ট্রাভেল করতে চান তাদের অল্প মানে 30 সেকেন্ডের মধ্যে কি বলতে পারেন যে আজকের বিষয়ের উপরে? ধন্যবাদ টিভেনের সকল দর্শককে। জাস্ট যে জিনিসটা একটু বলবো সেটা হচ্ছে, বিশেষ করে যারা বয়স্ক আব্বা আম্মা ট্রাভেলিং করে আসে, যারা প্রায় ফ্রিকোয়েন্ট এসে যায়, আমাদের একটু উচিত হবে দেখা জাস্ট পাসপোর্টটা খালি ওপেন ঘরে আসার পরে যে কোনো ধরনের এয়ারপোর্টে ওনাদের কোনো ধরনের রিকমেন্ডেশন ছিল কিনা, যদি থাকে অবশ্যই আমরা এটাকে রেসপেক্ট করবো। কোনো কারণে যদি কারো অনেকদিন লম্বা থাকতে হয়, ট্রাভেল রিএন্ট্রি পারমিটের চেষ্টা করবো। যদি তারপর কারো বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে ট্রাভেলিং সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে এরকম, বিশেষ করে যাদের ইমার্জেন্সি পাসপোর্ট করতে হবে, যদি এরকম কারো দরকার পড়ে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, একদিনই করতে পারেন, 2 আওয়ার্সের মধ্যেই সেই সেবাটা আপনারা দিয়ে থাকেন। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এটার বাস্তবতা বা সত্যতা নিরূপণের জন্য আমরা স্ক্রিনেও দেখিয়েছি যে কাদের এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। সুতরাং এইটার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব বা বোঝবা উপলব্ধি করতে পারবো যে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। বারবার এই ঘন ঘন যাওয়া আসা আমার কত বড় ক্ষতি করতে পারে সেটি নিশ্চয়ই আমরা আজকে আপনাদের তুলে ধরতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।